আসসালামু আলাইকুম। গল্প দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনা ইমরোজ লাকি। পর্ব ৫৯। একটি বিকেল মানেই দিনের ক্লান্তির মাঝে একটুখানি প্রশান্তির ছোঁয়া। দুপুরের তীব্র রোদের পর বিকেলের সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসে। আকাশে তখন হালকা সোনালি রং ছড়িয়ে পড়ে, মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়ায়। গাছের পাতায় পড়া আলো ছায়ায় খেলায় চারপাশ যেন আরও জীবন্ত হয়ে ওঠে। গ্রামের বিকেল হলে দেখা যায় খোলা মাঠে শিশুদের হাসি খেলা, কেউ ক্রিকেট খেলছে, কেউ বা ঘুড়ি উড়াচ্ছে। পুকুর পাড়ে কয়েকজন বসে গল্প করছে, আবার কেউ মাছ ধরার জাল গুছিয়ে নিচ্ছে। গাছের ঢালে পাখিরা কিচিরমিচির করে দিনের শেষ প্রস্তুতি নিচ্ছে। হালকা বাতাসে ধুলোর গন্ধ, কাঁচা ঘাসের সুবাস মিশে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। বিকেল ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে। ধরণীতে সূর্য অস্ত যেতে শুরু করলে আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে। দিনের কর্মব্যস্ততার পর বিকেল আমাদের একটু থামতে শেখায়, ভাবতে শেখায় এবং প্রকৃতির সাথে নতুন করে সংযোগ ঘটায়। কখনো কখনো বিকেল নতুন বার্তার আগমন নিয়ে আসে, তেমনি সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ে একটি সংবাদ নিয়ে হাজির হবে অরুণ। আহির ধুলামাখা গুদামঘরের পাশেই বসে আছে একটি কাঠের চেয়ারে। রাফিদ তার সামনে গম্ভীর মুখে বসে আছে। আজ কারখানার শ্রমিকদের তাড়াতাড়ি রাফিদ ছুটি দিয়েছে। শহরে তাদের আরও 2টি কারখানা। সেখানকার ম্যানেজার আজ কল করে জানিয়েছে সেখানকার কারখানায় বড়সড় একটা ঝামেলা হয়েছে। তাকে অথবা আমজাদকে যেতে হবে শহরে। আহির বেশ কিছুক্ষণ রাফিদকে পরখ করে জানতে চাইল তার গম্ভীরতার কারণ। রাফিদ শহরের কারখানার সমস্যাটা খুলে বলল। আহির সবটা শুনে রাফিদকে শহরের উদ্দেশ্যে যেতে বলল। রাফিদ না বুধক উত্তর দিল, সামনেই মায়ার বিয়ে, অনেক আয়োজন বাকি। আমজাদ একা সামলাতে পারবেন না বলেই রাফিদ সমস্যার সমাধানের সময়টা আরও পিছিয়ে দিল। আহির মাথা থেকে হ্যাট খুলে হাতে নিল, সেটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। চোখ তার হ্যাটের দিকে থাকলেও ভাবনাই তার মিলন। রাফিদ তার ধ্যান ভাঙাতে বলল, কি ভাবছিস? আহির চোখের স্থিরতার সাথে বলল, নতুন কি? মিলনের খুনের কথা। আজ কি পেলি? উসমান আহমদকে। উনি ছিলেন কামার। খুন হয়েছে উনি। রাফিদ নিশ্চয়তার সাথে বলল, খুব স্বাভাবিক তার ধরন, যেন একজন মানুষ খুন হওয়াটা প্রকৃতির নিয়ম। আহির নিষ্পলক চেয়ে বলল, তুই জানলি কিভাবে? বারে, আমার গ্রামের ঘটনা, আমি জানবো না? ওনার থেকে সবাই দা, কাঁচি, ছুরি, তলোয়ার বানাতো, আমরাও বানাতাম। দেখ, ঐতিহ্য অনুযায়ী আমাদের তলোয়ার রাখতে হয়। এখানে কিন্তু সন্দেহের কিছু নেই। আশ্চর্য, আমি তো তোর কথাই একদম সন্দেহ করিনি, তুই নিজে থেকে টেনে নিলি। বলেই আহির সোজা হয়ে বসল। এরপর কিঞ্চিত অবাক চোখে রাফিদকে লক্ষ্য করল। চোখগুলো তার এলোমেলো, কি যেন কি ভাবছে রাফিদ। আহির নিচ থেকে বলল, মিলনের হত্যার সাথে এই কামার উসমান আহম্মদের কোনো যোগসূত্র আছে? এতটুকু বলে থেমে গেল। এরকম আড়ালে একবার রাফিদকে দেখল। রাফিদ যেন আহিরের কথার কোনো তোয়াক্কা করছে না। আহির রাফিদকে বলল, আচ্ছা, উসমান আহমেদ কবে মারা যান এবং কিভাবে মেরেছে, আর কোন জায়গায়? রাফিদ ভেবে জবাব দিল, প্রায় 6 মাস আগে। তাকেও কেউ ছুরির আঘাতে মেরেছিল রাতে। আমাদের বাড়ির পথে ফিরতেই পাশের ক্ষেতে উনার লাশ পাওয়া যায়। আহির এবার গভীর ভাবনায় ডুব দিল। চেয়ারে হেলে বসে সন্ধ্যার আঁধারের থেকেও যেন তার ভাবনা বেশি জটিল হলো।
দোকানি থেকে একটা ছোট্ট বাচ্চা 2 কাপ চা এনে তাদের দিল। আহির কিছুক্ষণ হয় চেয়েছিল চা। চায়ে চুমুক দেয় আহির। চা ভালো লাগছে না, চিনি কম, পর্যাপ্ত জাল পায়নি জলে, পানসে লাগছে। তবু সে কেন খাইছে জানে না। চায়ে চুমুক দেওয়ার সাথে সাথেই চোখ তুলে বারবার রাফিদকে দেখল। উদাস দেখাচ্ছে তাকে। আহির তার কারণ জানতে আগ্রহী নয়। সে ঘুরে ফিরে মিলনকে নিয়ে ভাবছে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে মিলন হত্যার রহস্য উন্মোচন করবে ভেবেই সে নিজের কাছে নিজেই যেন প্রতিজ্ঞাবদ্ধ হলো। চা পান করা শেষ করলো আহির। তাৎক্ষণিক তাদের পেছন দিক থেকে একটি গাড়ির হর্ন ভেসে আসলো। অ্যাস্টিন A40। অরুণ এসেছে। গাড়ি থামিয়ে ব্যস্ত পায়ে নেমে আহিরের সামনে গিয়ে সালাম দিল। মুখে আলোকিত হাসি তার। আহির বলল, এত হাসি, মনে হচ্ছে কেস সমাধান করে ফেলেছ। না স্যার, তবে সমাধানের খুব কাছে। কিভাবে? আহির ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। অরুণ দাঁত কেলিয়ে হেসে বিনা অনুমতিতে আহিরের পাশের চেয়ারে বসে। স্যার, আপনি যে ছুরির কথা বলেছেন আর সেখানে জিএস লেখা, আমি এর অর্থ বের করেছি বলেই আবার হাসল অরুণ। অরুণের হাসির কারণ আহির ধরতে পারল না। এত সাধারণ বিষয়ে কিভাবে হাসতে পারে? কি কারণ? স্যার, জিএস মানে গোস্ট সোল্ডার, অর্থাৎ ঐশিরি সৈনিক। অরুণের মুখে কথাটি শুনে আহির হাই শব্দে মাথায় হাত দিল। এরপর বলল, তুমি এটা বলতে সেই কলকাতা থেকে আলিমনগর চলে এসেছ। আমি ভেবেছি কেস সমাধান। অরুণ হেসে বলল, কেন স্যার, সমাধান হয়নি? গর্দবের মতো শোনালো অরুণের প্রশ্ন, এবং অভিব্যক্তি দেখে তাই মনে হচ্ছে তাকে। অথচ সে দিব্যি তরতাজা, পরিপাটি সাহেব সাহেব একটা ভাবসাব নিয়ে বসে আছে। আজকের তার অভিব্যক্তির সাথে বোকাশোকা চলনটা ঠিক গেল না। বয়সও কম নয়, 28 ছুঁই ছুঁই। রাফিদ অরুণকে উদ্দেশ্য করে বলল, অরুণ, তুমি আবার কারো প্রেমে ট্রেমে পড়লে না তো? না মানে, কেউ যদি প্রেমে পড়ে তবেই সে উন্মাদ হয় আর সব কিছু গুলিয়ে ফেলে। আজকে তোমাকে দেখেও তাই মনে হচ্ছে। অরুণ যেন বেশ লজ্জায় পড়ল। অরুণ বরাবরই লাজুক। কোনো মেয়ের সামনে আজ অব্দি মাথা তুলে কথা বলেনি, বলতে পারে না। আহিরের চেম্বারে কখনো কোনো মেয়েরা কেস নিয়ে আসলে অরুণ বিচলিত হয়ে যায়। যে কোন দিকে যাবে ঠিক যেন বুঝতে পারে না। অরুণের এরকম কাণ্ডে আহির বিরক্ত নয়, বরং আনন্দ পায়। অরুণ বলল, আমার কোনো পছন্দের মানুষ নেই। আমার দ্বারা কখনো প্রেম ভালোবাসা হবে না। আহির প্রসঙ্গ পাল্টে বলল, চলো বাড়ি ফিরে যাই। মীর আজকে আমার সাথে মিথ্যে বলল। ও নাকি আবার তদন্ত করবে। যখনই তার বোনকে দেখলো পথে, অমনি পথ ঘুরে চলে গেল আমায় একলা ফেলে, বলল রাফিদের দিকে তাকিয়ে। অরুণ বলল, স্যার, রাত হয়ে যাচ্ছে। আমি কি একা এখন শহরে ফিরব? যদি কোনো জন্তু জানোয়ার আমাকে আক্রমণ করে? তোমাকে দেখে যদি কোনো জন্তুর খিদে পায় তবে আক্রমণ করতেই পারে। বলে আহির উঠে গাড়ির দিকে এগোলো। অরুণ হাঁ করে আহিরের দিকে তাকিয়ে থাকলো। রাফিদ ঠোঁট চেপে হাসল। মায়া তার ঘরের এক কোণে বসে আছে। কিছুক্ষণ গুনগুন করে গান গাইছিল বেসুরে। তৃষা এসে জিজ্ঞেস করে গিয়েছিল কিছু লাগবে কি না। মায়া মাথা নেড়ে জবাব দিয়েছিল, না। ছোট্টবেলার কথা ভীষণ মনে পড়ছে। বাবা, মা, ভাই, দাদি সবার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে। সব কিছু ছেড়ে তাকে চিরজীবনের জন্য অন্যের পরিচয় বহন করে চলে যেতে হবে দূর দেশে।
স্মৃতির আগিনাও এক অচেনা গন্তব্য ধরে ঘরের কোণে আদো অন্ধকারে বসে আছে মায়া। চারপাশে পরিচিত দেয়ালগুলো আজ যেন বড্ড বেশি আপন হয়ে ধরা দিচ্ছে, অথচ এই ঘরটাই কদিন পর তার জন্য পরের বাড়ি হয়ে যাবে। তার ঠোঁটের কোণে বিষণ্ণ এক সুর একটু আগেই গুনগুন করে গান গাইছিল। তা কোনো রাগ প্রধান গান নয়, বরং বুকের ভেতর জমে থাকা কান্নার এক সুরহীন বহিঃপ্রকাশ। তৃষ্ণা যখন এসেছিল, জিজ্ঞেস করলো কিছু লাগবে কি না। মায়া শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে না বলেছে। আসলে তার যা প্রয়োজন তা তৃষ্ণা বা অন্য কেউ দিতে পারবে না। তার প্রয়োজন মীরকে, তার ভালোবাসা, তার বেঁচে থাকার এবং খুশির সেই কারণকে। স্মৃতির মিছিলে শৈশব বেশি উঠেছে, কখনো তার চোখের সামনে সিনেমার ফ্রেমের মতো বেশি উঠছে। ছোটবেলার দিনগুলো মনে পড়ছে, বাবার সেই শাসনমাখা স্নেহ, মায়ের আঁচলের সেই পরিচিত গন্ধ যা নাকে গেলেই সব ভয় দূর হয়ে যেত। ভাইটার সাথে তুচ্ছ কারণে ঝগড়া করা, আবার বিকেলের নাস্তায় ভাগ বসানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই যে তার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় ছিল, তা সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। দাদির পানের বাটার সেই সুবাস আর রূপকথার গল্পগুলো যেন ঘরের বাতাসে এখনো ভাসছে। এই বাড়ি, এই উঠোন, জানালার পাশের ওই কৃষ্ণচূড়া গাছ, প্রতিটি জড়বস্তুর সাথে মায়ার প্রাণের শক্ত অস্তিত্বের সংকট ও নতুন পরিচয় যেন। বিয়ের পিঁড়িতে বসা মানে শুধু এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া নয়, মায়ার কাছে এটি নিজের অস্তিত্ব বিসর্জন দেওয়ার মতো। চিরকাল যে পরিচয়ে সে বড় হয়েছে, যে নামে এই পাড়ায় পরিচিত ছিল, হঠাৎ করেই তা বদলে যাবে। এখন থেকে তাকে বহন করতে হবে অন্য একজনের পরিচয়, অন্য এক বংশের নাম, নিজের শেকড় উপড়ে অন্য কোনো দেশে, অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চিন্তা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে। দূর দেশে পাড়ি জমানোর এই কঠিন বাস্তবতায় মায়া নিজেকে বড্ড একা অনুভব করছে। সেখানকার আকাশ কি একই রকম নীল হয়? সেখানকার বাতাস কি মায়ার হাতের স্পর্শের মতো স্নিগ্ধ হবে? এই প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। সে জানে এটাই পৃথিবীর নিয়ম, এটাই জীবনের রীতিনীতি। তবুও বুকের পাঁজরে এক তীব্র মোচড় অনুভূতি হয়। এক নিমিষেই পার হয়ে যাওয়া এই যে দীর্ঘ পথ চলা, তার ভার মায়ার মতো অল্প বয়সী এক তরুণীর কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে। মায়া জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকায়। তার চোখের কোণে জমে থাকা জলটা টুপ করে গড়িয়ে পড়ল। এই জল শুধু বিচ্ছেদের নয়, এই জল নিজের প্রিয় সত্তাকে বিসর্জন দেওয়ার। স্মৃতির এই অলিগলি পেরিয়ে তাকে যেতেই হবে হৃদয়ের মণিকূটায় শৈশবের সেই অমলিন দিনগুলো সে সারা জীবন সযত্নে লালন করবে। হবু শ্বশুরবাড়ি শহরে, শহরের সেই যান্ত্রিক জীবনের মাঝেও হয়তো কোনো একদিন গুনগুন করে গেয়ে উঠবে সেই একই সুর, যা আজ এই নিঝুম সন্ধ্যায় তার ঘরের কোণে প্রতিধ্বনি হচ্ছে। জানালা থেকে শু শু শব্দে দমকা হাওয়া আসছে। শীতল ভেজা পরিবেশের থেকেও যেন মায়ার মনটা তীব্র পরিমাণে শীতল আর স্তব্ধ হয়ে আছে। তার আজকের মন খারাপের পেছনে শুধুমাত্র একজনই দায়ী, মীর। মীরকে দায়ী করে আবার ভাবে, সে তো মীরকে মুখ ফুটে ভালোবাসি কথাটি অবধি বলেনি। বলা উচিত, ভাবে। নিজেকে একা একা প্রশ্ন করে। খানিকক্ষণেই মনে পড়ে, মীরের মনে যে অন্য কেউ, মীর অন্য কাউকে ভালোবাসে। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। পৃথিবীতে বোধহয় বিশ্রীদায়ক ভাবনাই এটা। পৃথিবীতে হয়তো বুকে জমা চরম যন্ত্রণা এটাই।
মায়া চোখের জল মুছে ফেলল। ঘরের মধ্যে পায়চারি করছে। বালিশের উপর আদ্রিয়ানের দেওয়া চিঠিগুলো। একটা পড়েছে, অন্যটি এখনো খুলে দেখেনি। আগ্রহ পাচ্ছে না মায়া, ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। তবুও আবার কি যেন ভেবে ছিল না। বিয়ের পর লোকটি যদি জিজ্ঞেস করে আমার দেওয়া প্রথম চিঠি কোথায় ফেলে দিয়েছে, কিন্তু কেন? বিয়েতে রাজি ছিলে না, তবু বিয়ে করলে কেন? মায়া আর কিছু ভাবতে পারল না। এরকম পরিস্থিতি তৈরি হলে নির্ঘাত তার বাবার মাথা নিচু হবে। সে তা কখনোই চায় না। দরজায় টোকা পড়ল। মায়া একবার ঘড়ির দিকে তাকালো। সময় এখন ঠিক 9টা। এমন সময় শেফালি হয়তো রাতের খাওয়ার জন্য ডাকতে এসেছে। মন খারাপের শুকনো মুখটি কাউকে দেখাবে না ভেবে নিজেকে স্বচ্ছ করল। মুখে কিছুটা হাসি এনে দরজা খুলল। দরজা খুলতেই টালমাটাল হয়ে ঘরে ঢুকলো মীর। মায়া পথ ছেড়ে পাশে দাঁড়ালো, নয়তো তার গায়ে ধাক্কা লাগতো। মীর কাপা হাতে দরজা লাগিয়ে দিল। মাথায় হ্যাট ছিল, খুলে সেটা মায়ার বিছানায় ছুঁড়ে মারল। এরপর ঘাড় ঘুরিয়ে বাঁ দিকে দাঁড়ানো মায়ার দিকে তাকালো। ক্ষুধার্ত বাঘ যেভাবে শিকার করার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার লক্ষ্য স্থির করে, মীরও যেন সেভাবে তাকিয়ে আছে মায়ার দিকে। তার শরীর থেকে হালকা মদের গন্ধ আসছে। মায়া বলল, আপনি মদ খেয়েছেন? মীর মায়াকে দেয়ালে ঠেলে তার সম্মুখীন ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে বলল, একটু খেয়েছি, পুরোপুরি নেশায় জড়িয়ে নিতে পারেনি। মায়া মুখ সরিয়ে বলল, আপনার শরীর থেকে গন্ধ আসছে, সরে যান, ঘর থেকে বেরিয়ে যান, কেউ দেখে ফেলবে। দেখুক, লোকে দেখলে বলবে মায়া আমাকে রাতে ওর ঘরে ডেকেছে, তাই আমি এসেছি। ছি, আপনি আমার নামে মিথ্যা বদনাম করবেন? এক্ষুনি চলে যান, দয়া করে, কেউ এসে পড়বে। রাতে খাওয়ার সময় হয়েছে, মা হয়তো ডাকতে আসবে। মীর ক্লান্ত কণ্ঠে বলল, আসুক, দুস্থ তোমার। তুমি আমাকে অযথা অসভ্য বলেছ। অসভ্য কত প্রকার, কি কি, তা তো তোমাকে দেখাতে হবে, তাই না? মায়া মীরকে সরিয়ে খাটের এক পাশে গিয়ে দাঁড়ালো। এরপর বিনীত কণ্ঠে বলল, তখন আপনাকে রাগের মাথায় বলেছি, তাই বলে আপনি সত্যি সত্যি অসভ্যতামি দেখাতে চলে আসবেন? আপনি ভারী বিয়াদব তো। মীর মাথা ঝাঁকিয়ে দ্রুত মায়ার দিকে ছুটে গেল। তার সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে বলল, আবার বিয়াদব বললে? তুমি মেয়ে যথেষ্ট বাজে। এতটুকু বলেই মীর থেমে দুই কোমরে হাত দিয়ে বলল, বাঘের সাথে পাঞ্জা নিতে নেই বুঝছ? এতে তোমারই ক্ষতি হবে। এমন ক্ষতি পরে কাটলেও আর সেই ক্ষতির ক্ষতস্থান পূর্ণ হবে না। আপনি মেয়েদের পেছনে ঘোড়া বাঘ, শুধু অসহায় মেয়েদের শিকার করে খেতে চান। মীর কটমট চোখে তাকালো মায়ার দিকে। চোখ দুটো বড় বড়, তার উপর লাল, কপালে জমা বিন্দু বিন্দু ঘামের সাথে মীরের রূপ সত্যি পাল্টে গেছে। ধরে নাও তুমিও আমার শিকার, আজ তোমাকে শিকার করতে এসেছি। ভালো হবে না বলে দিলাম, আমি কিন্তু চেঁচাবো। চলে যান দয়া করে। যেতে আসিনি মায়াবতী, আগামীকাল থেকে তোমার বিয়ের নিয়ম নীতি শুরু। হাতে মেহেন্দি, গায়ে হলুদ, এরপর শেষ বিদায়। তার চেয়ে আপনি শেষ বিদায় নিন। আর সহ্য হচ্ছে না আপনাকে, চলে যান, কেউ এসে পড়বে। মীর এবার একটু বিরক্তি নিয়ে বলল, সেই কখন থেকে মাছির মতো বন বন করেই যাচ্ছ। চলে যান, চলে যান। শুনো, আমি যেখানে যাই নিজের ইচ্ছেই, আবার ফিরেও আসি আমার ইচ্ছেই। অন্যের নিয়মে আমি চলি না। মায়া আর কিছু বলছে না, নির্বাক হয়ে একদিকে তাকিয়ে আছে। মীর সাথে আছে তার।
ভালো লাগছে, ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে। মীরের সাথে যখনই দেখা হয়, মিষ্টি কথা হয়, শুধু ঝগড়াটা হয়। এই ঝগড়াটাই যেন তার আনন্দের কারণ। এইটুকু নিয়েই সে আপাতত সন্তুষ্ট। মীরের মাথা চক্কর দিল, চোখের সামনে সব ঝাপসা হতে শুরু করলো। বুলবুলকে টাকা দিয়ে সন্ধ্যার দিকে মদ আনিয়েছিল। এখানকার একটা দোকানে মদ বিক্রি করে, বেশ দামি। এখানে মদ পাওয়া যায়। সম্বারটাও বুলবুলই দিয়েছে। ও তখন এনে দিয়ে তারা দুইজন মিলে খেয়েছে। মীর কখনো খায়নি, আজ খেয়েছে। শরীর খারাপও লাগছে, তবুও নিজেকে সামলে বলল, আচ্ছা, তোমার যতদিন না বিয়ে হচ্ছে তোমার সামনে আর আসবো না, কেমন? মীরের কথাটা কেমন যেন শোনালো। মায়া অসন্তুষ্ট হলো, তবুও প্রকাশ করলো না। কোনো জবাব না দিয়ে বিছানায় বসলো। মীরের চোখের সামনে এবার পুরোপুরি সব ঝাপসা হয়ে উঠল। মায়ার পিছনে মীরের হ্যাট। মীর মায়ার উপর থেকে ঝুঁকে হ্যাটটা বলিষ্ঠ হাতে নিতেই মায়া ভয়ে কোকিয়ে উঠল। হাত পা এক করে বলল, আমার সাথে কিছু করবেন না, আর আপনাকে অসভ্য বলবো না। মীর হ্যাট নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এটা নিচ্ছিলাম। এরপর মায়ার শরীরের উপর পুনরায় ঝুঁকে বলল, শুনো মেয়ে, আমার মেয়েদের শরীরের প্রতি আকর্ষণ নেই। আমি মীর, চরিত্রহীন লম্পট না, যে একটা ফুলকে অপবিত্র করব। তাহলে আপনি এক্ষুনি চলে যান। এই বাড়ির সবাই সংস্কার মানে। আপনাকে আমার ঘরে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। মীর কিছু বলতে চাইল, কিন্তু তার কণ্ঠনালী থেকে শব্দ বের হওয়ার আগেই বিছানায় ঢলে পড়ে। নেশাই তখন পুরোপুরি না ধরলেও এখন তাকে পুরোপুরি জড়িয়ে নিয়েছে। মীর নিতর দেহ নিয়ে তাৎক্ষণিক ঘুমিয়ে পড়ে মায়ার বিছানায়। মায়ার চোখ মুখে আতঙ্কের রেখা ফুটে ওঠে। মীরকে ডাকলো, তার কোনো সাড়া শব্দ নেই। মায়া ঠিক কী করবে বুঝতে পারল না। ঘরের মধ্যে পায়চারি করছে মায়া। কেউ চলে আসবে তার ঘরে, হয়তো তার দাদি, নয়তো শেফালি। শালুক আজকাল ঘন ঘন মায়ার ঘরে আসেন। মায়া এদের ভয় পায় তীব্র পরিমাণে। তার থেকেও বেশি ভয়ের স্থান দখল করে নিয়েছে আমজাদ চৌধুরী। ভাবতে না ভাবতেই দরজায় টোকা পড়ল। মায়া আচমকা লাফিয়ে উঠল, চোখ দুটো মার্বেলের মতো হয়ে গেল। একবার মীর, আরেকবার দরজার দিকে তাকালো। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন আমজাদ। মায়ার আর 2 দিন পর বিয়ে। একমাত্র মেয়েকে তার কাছছাড়া করতে মোটেই ইচ্ছে করছে না। আজকাল মনটা বেশ উতলা হয়ে থাকে। সন্ধ্যা থেকে মায়ার কথা ভাবছেন, ছোট্টবেলার দৃশ্যগুলো কল্পনাই দেখছেন। এরপর মনে পড়ে মায়া চলে যাবে আর 2 দিন পর। দিনের ব্যস্ততার জন্য মায়ার সাথে সময় কাটাতে পারেন না, তাই এখন এসেছেন। আমজাদ গলা পরিষ্কার করে ডাকলেন মায়াকে।